আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো নিটোল টাটা সংবাদ শিরোনাম। $10 মিলবে চীনের টিকা, মূল্য প্রকাশ নিয়ে সৃষ্ট ভুল বোঝাবুঝি অবসানের দাবি পররাষ্ট্রমন্ত্রীর। করোনায় 24 ঘন্টায় মারা গেছে 43 জন, শনাক্তের হার 11, সীমান্তবর্তী জেলায় পরিস্থিতির অবনতি। প্রস্তাবিত বাজেটে ইন্টারনেটের খরচ না কমায় হতাশ শিক্ষার্থীরা, অগ্রিম কর প্রত্যাহার চান ব্যবসায়ীরা। দেশে বনাঞ্চলের পরিমাণ বেড়ে 22%, সবাইকে 3টি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর। চীনের সিনোফার্মের টিকার দাম গণমাধ্যমে প্রকাশ হয়ে পড়ায় যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল তার নিরসন হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। পূর্ব নির্ধারিত $10 প্রতি ডোজ টিকা আসবে বলে জানান তিনি। চীন থেকে প্রথম ধাপে 1.5 কোটি করোনার টিকা কেনার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। দেশটির রাষ্ট্রীয় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোফার্মের এই প্রতিষেধক আনতে এরই মধ্যে প্রায় সবকিছু চূড়ান্ত করেছে বাংলাদেশ। সিনোফার্মের প্রতি ডোজ টিকা $10 কেনা হচ্ছে গণমাধ্যমে এমন খবর বের হওয়ায় কিছুটা বেঁকে বসে চীন। কারণ হিসেবে বলা হচ্ছে, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ার কাছে প্রায় $15 এই টিকা বিক্রি করেছে বেইজিং। স্বাস্থ্য অধিদপ্তর ও পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দামের বিষয়টি চেপে রাখতে না পারায় মনক্ষুণ্ণ হয়েছে চীন। অবশ্য ভারত থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার প্রতি ডোজ টিকা কেনা হয়েছিল $5। আমরা তাদের সাথে আলাপ করেছি, বলেছি যে ভুলবশত ওটা হয়ে গেছে এবং তারা শুনে কোনো করে নাই। এটা রিজলভ। আমাদের রাষ্ট্রদূত ওখানে চেষ্টা করতেছেন। ভুল তো হয়েছে একটু, যাই হোক, ভুলটা আমরা খাবার দাম। আগামীতে এরকম ভুল আমরা করব না। তো স্যার, আমরা কি $10 পাবো না এটা বাড়তে পারে? হ্যাঁ, আমরা আমাদের যেটা যে হিসাবে ওভাবেই পাবো। টিকার দাম ফাঁসের ঘটনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। যারা আমাদের বড় কর্মকর্তা, তাদের তো দায়িত্ববোধ অনেক বেশি। তো তারা যদি এটা ব্যত্যয় ঘটিয়ে থাকেন, এটা খুবই দুঃখজনক এবং কখনোই ব্যবস্থা না নেয়ার ফলে এগুলো আরো বাড়ছে এবং পেশাদারিত্ব কমছে, দক্ষতা কমছে। আমরা কোনোটাই ঠিক মতো করতে পারছি না। একটা মিনিস্ট্রির ফাইল ওরা কিভাবে মেনটেন করবে, এগুলো সম্বন্ধে তো আমরা পরামর্শ দিতে পারিনি। এগুলো তো তারাই নিজেরাই তো এগুলা ব্যবস্থা করা উচিত। তারা বলছেন, টিকা পেতে দেরি হলে বা অনিশ্চয়তা তৈরি হলে করোনা সংক্রমণের ঝুঁকি আরও বাড়বে। চীন উপহার হিসেবে বাংলাদেশকে 5 লাখ ডোজ টিকা দিয়েছে, আরও 6 লাখ দেওয়ার কথা রয়েছে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে করোনায় আরও 43 জন মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হলো 12,801। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় সারা দেশে 13,115টি নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা শনাক্ত হয়েছে 1,447 জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের শতকরা হার 11.03%। দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 8,09,314 জনের। এর মধ্যে সুস্থ হয়েছে 7,49,425 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছে 1,667 জন। সাতক্ষীরা, চুয়াডাঙ্গা ও খুলনা সহ সীমান্তবর্তী কয়েকটি জেলায় করোনা পরিস্থিতির অবনতি হয়েছে। ভারত থেকে লোকজনের প্রবেশ ঠেকাতে কড়া নজরদারি করছে প্রশাসন। করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে মারা গেছে 8 জন। করোনা সংক্রমণ রোধে লকডাউনের প্রথম দিন শনিবার সকাল থেকে কড়াকড়ি সাতক্ষীরায়। যশোর ও খুলনা থেকে সাতক্ষীরায় প্রবেশের মুখে বসানো হয়েছে বেশ কয়েকটি তল্লাশি কেন্দ্র। ভারত সীমান্ত দিয়ে যাতায়াত পুরোপুরি বন্ধ, তবে স্বাভাবিক রয়েছে ভোমরা স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। তার বিধিনিষেধের 2 আনাও মানা হচ্ছে না। তাছাড়া উপায় নেই, তো বাড়িতে তো আরো লোকজন আছে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসেনি চুয়াডাঙ্গাতে। দামুড়হুদার সীমান্তবর্তী কার্পাসডাঙ্গা ও কুড়ালগাছির 7টি গ্রামে চলছে 4র্থ দিনের লকডাউন।
খুলনা মহানগরের 3টি থানা ও 1টি উপজেলায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হলেও অনেকে তা মানছে না। গত 24 ঘন্টায় খুলনা কোভিড হাসপাতালে করোনায় 3 জন আর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে একজনের। নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় তৃতীয় দিনের মতো চলছে ঢিলেঢালা লকডাউন। সংক্রমণ বাড়ায় নোয়াখালী পৌরসভা সহ 6টি ইউনিয়নে শুরু হয়েছে 7 দিনের লকডাউন। তবে প্রথম দিনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তেমন তৎপরতা দেখা যায়নি। দিনাজপুর সদরে করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়ছে আশঙ্কাজনক হারে। স্বাস্থ্যবিধি নিশ্চিতে কঠোর অবস্থানে প্রশাসন ও পুলিশ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত ও উপসর্গে 8 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 5 জন চাঁপাইনবাবগঞ্জের ও 3 জনের বাড়ি রাজশাহীতে। এদিকে গত 24 ঘন্টায় চট্টগ্রামে 991টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 97 জনের। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। করোনা মহামারীতেও প্রস্তাবিত বাজেটে কমছে না মুঠোফোনে কথা বলা কিংবা ইন্টারনেট ব্যবহারের খরচ। এতে অনলাইনে ক্লাস করা নিয়ে শঙ্কায় শিক্ষার্থীরা। করোনাকালে অনলাইনে শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে বাজেটে শিক্ষার্থীদের স্বল্পমূল্যে ইন্টারনেট সেবা নিশ্চিতের দাবি জানিয়েছেন তথ্য প্রযুক্তিবিদরা। করোনায় দীর্ঘ সময় ধরে স্কুল কলেজ বন্ধ থাকায় থমকে গেছে শিক্ষা কার্যক্রম। শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে অনলাইনে চলছে পাঠদান। তবে ইন্টারনেটের ধীরগতি এবং খরচ বেশি হওয়ায় এ উদ্যোগ খুব একটা কাজে আসছে না। তাই দাবি ওঠে ইন্টারনেট ব্যবহারের খরচ কমিয়ে আনার। আগামী 2021-22 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোবাইল সিম ব্যবহার করে সেবা গ্রহণের বিপরীতে সম্পর্ক শুল্ক 10% থেকে বাড়িয়ে 15% নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এর ফলে মোবাইল ফোনে কথা বলা, বার্তা পাঠানো এবং ইন্টারনেট ব্যবহারের খরচ বাড়বে। সিম ট্যাক্স আগের মতোই 200 টাকা রাখা হয়েছে। মুঠোফোনে 100 টাকার কথা বলায় 33 টাকা 25 পয়সা এবং ইন্টারনেট ব্যবহারে প্রায় 22 টাকা খরচ অপরিবর্তিত আছে। বর্তমান প্রেক্ষাপটে পড়াশোনা চালিয়ে নিতে ইন্টারনেট ব্যবহার সবচেয়ে জরুরি। তারপরও বাজেটে ইতিবাচক কিছু না থাকায় হতাশ শিক্ষার্থী এবং অভিভাবকরা। যারা আমরা সাধারণ ওয়াইফাই নাই, তো যদি এটার দামটা কমতো তাহলে আমাদের জন্য সুবিধা হতো। কিন্তু এখন যদি নেটের দামই না কমে, আর তো আমরা অনলাইন ক্লাস করলে কদিন 1 জিবি মনে করেন বসছি আমি, কদিন যাবে। এসব নেটের দাম কমালে আমাদের একটু ভালো হতো সকল শিক্ষার্থীদের, বিশেষত সাধারণ মানুষ বেশি সংকটে পড়বে। তাই সরকার তার সংশোধিত বাজেটে যেন ইন্টারনেটের ভ্যাট ট্যাক্স কমায়। শিক্ষক এবং তথ্য প্রযুক্তিবিদরা বলছেন ইন্টারনেটের খরচ কমে আনা না গেলে অনলাইনে পাঠদান কার্যক্রম ব্যাহত হবে। এতে ক্ষতির মুখে পড়বে পুরো শিক্ষা খাত। অনুরোধ রাখবো গভর্নমেন্ট যাতে এই ছেলেমেয়েদের জন্য ইন্টারনেট খরচটাকে অন্ততপক্ষে করোনা পিরিয়ডে কমিয়ে নিয়ে আসে, এবং সেটা যদি গভর্নমেন্টের ভর্তুকি দেওয়া হয় তাও যাতে কমিয়ে নিয়ে আসে। বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন বলছে প্রস্তাবিত বাজেটে আমদানি করা হ্যান্ডসেট ডিভাইসের উপর কর বৃদ্ধি করায় এর দাম বাড়বে। ফলে অনেক শিক্ষার্থী তা কিনতে পারবে না। মাহমুদুল আরিফিন, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রস্তাবিত বাজেটে অগ্রিম আয়কর প্রত্যাহার না করে 5 থেকে বাড়িয়ে 20% করায় ব্যবসা বাণিজ্যে অচল অবস্থার সৃষ্টি হবে বলে মনে করছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI। অন্যদিকে পোশাক শিল্পে আরোপ করা 10% কর প্রত্যাহারের দাবি জানিয়েছে BGMEA। শনিবার পৃথক সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরেন ব্যবসায়ীরা। কোভিড-19 2021-22 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অগ্রিম আয়কর 5% থেকে বাড়িয়ে 20% করা হয়েছে। অথচ ব্যবসায়ীরা দাবি জানিয়ে আসছিলেন বিদ্যমান 5% অগ্রিম আয়কর প্রত্যাহারের। শনিবার রাজধানীর মতিঝিলে FBCCI কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। তারা বলেন অগ্রিম 20% পর্যন্ত কর আরোপ কার্যকর হলে ব্যবসা বাণিজ্যে অচল অবস্থার সৃষ্টি হবে। তাই অগ্রিম আয়কর সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানান তারা। যিনি পলিসি করেন উনি বাস্তবায়ন যদি করে তাহলে কিন্তু এখানের মধ্যে অনেক ধরনের অ্যানামলিজ হইতে পারে। তো এটা তো আমরা বলছি, আমরা তো চাই যে রেভিনিউ বাড়ক, কারণ রেভিনিউ বাড়ক এই জন্য চাই যে গত কয়েক বছরে আমাদের প্রাইভেট সেক্টরের বিনিয়োগ কম হয়েছে, গভর্নমেন্ট এক্সপ্যান্ডিং করার কারণে আমাদের জিডিপি বাড়ছে। এদিকে পোশাক মালিকদের সংগঠন BGMEA সংবাদ সম্মেলন করে বাজেটে নগদ সহায়তার উপর 10% কর আরোপ প্রত্যাহারের দাবি জানিয়েছে।
নেতৃবৃন্দ পোশাক খাতে আরও বেশি অর্থ বরাদ্দের আহ্বান জানান। করোনার ফলে আমাদের বিনিয়োগ, রপ্তানি ও কর্মসংস্থানে মন্দা বিরাজ করছে, অর্থাৎ গত 1.5 বছরে নতুন করে কর্মসংস্থান তৈরি হয়নি বললেই হবে। এই অবস্থায় এই করটি প্রত্যাহার করলে সরকারের খুব বেশি রাজস্ব হারাবে না, কিন্তু শিল্প উপকৃত হবে। বিজিএমইএ নেতৃবৃন্দ সংকটকালীন সময় বিবেচনায় মজুরি বাবদ দেয়া প্রণোদনার অর্থ পরিশোধের মেয়াদ বাড়ানোর সুপারিশ বাস্তবায়নে জোর দেন। বলেন, শিল্প বাঁচলে ব্যাংকের ঋণ শোধ হবে, সেই সঙ্গে কর্মসংস্থানও নিরাপদ হবে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। সরকারের উদ্যোগে দেশে বনাঞ্চলের পরিমাণ বেড়ে শতকরা 22 ভাগে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচিতে এই তথ্য জানিয়ে সবাইকে অন্তত 3টি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি। বাস্তুতন্ত্র পুনরুদ্ধার স্লোগানে শনিবার সারা দুনিয়ায় পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। উন্নয়ন কর্মকাণ্ড সহ বিভিন্ন কারণে পরিবেশের যে ক্ষতি হয়েছে তা পুনরুদ্ধার করাই এই স্লোগানের মূল কথা। বিশ্ব পরিবেশ দিবসে গণভবনে জাতীয় বৃক্ষরোপণ অভিযান 2021 কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সবাইকে গাছ লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারি উদ্যোগে দেশের বনাঞ্চল বেড়েছে। পরিবেশ আমাদের রক্ষা করতে হবে। এই দেশ আমাদের। আজকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা করতে হলে আমাদের সবুজ বাংলাকে আরও সবুজ করতে হবে। আমরা যে ব্যবস্থা নিয়েছি তার ফলে আজকে আমাদের প্রায় 22 ভাগ আমাদের বনায়ন সৃষ্টি হয়েছে। পরিবেশ রক্ষা ও আর্থিক লাভের জন্য সবাইকে গাছ লাগানোর আহ্বান জানান সরকার প্রধান। যে যার যেখানে যতটুকু জায়গা পান অন্তত গাছ লাগান। 3টা করে গাছ লাগাতে পারলে সব থেকে ভালো হয়। আর সেটা যদি না পারেন অন্তত একটা গাছ লাগালেও লাগাবেন। তো আমরা চাই যে একটা ফলজ, একটা বনজ আর একটা ভেষজ, এই ধরনের গাছ লাগাতে। শুধু গাছ লাগালেই হবে না, এর সঠিক যত্ন নেওয়ার উপরও গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। ব্যাপকভাবে এই দেশে বৃক্ষরোপণ করি। বায়েজিদ আহমেদ, দীপ্ত সংবাদ, ঢাকা। দীপ্ত সংবাদের সময় হলো একটা বিরতির, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ, দেখছেন দীপ্ত সংবাদ। কুষ্টিয়া চিনি কলের গুদাম থেকে 53 টন চিনি গায়েবের ঘটনায় স্টোর কিপারকে বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে 3 সদস্যের কমিটি। গত বৃহস্পতিবার গুদামে 53 টন চিনি কম পাওয়া যায়, যার বাজার মূল্যে প্রায় 32 লাখ টাকা। এই ঘটনায় গুদামের স্টোর কিপার ফরিদুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। চিনি কলের মহাব্যবস্থাপক কল্যাণ কুমার দেবদাসকে প্রধান করে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রধান জানান, কিভাবে চিনি সরানো হলো এবং এর সাথে কারা জড়িত তা বের করতে এরই মধ্যে কাজ শুরু করেছে কমিটি। আঠারো দিনের রিমান্ড শেষে হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে কারাগারে পাঠিয়েছে নারায়ণগঞ্জের আদালত। শনিবার সকাল 10:30টার দিকে তাকে আদালতে তোলা হয়। পুলিশ নতুন করে আর রিমান্ড চায়নি। আদালতের নির্দেশের পর মামুনুল হককে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়া হয়। চলতি বছরের 28 মার্চ হেফাজতে ইসলামের ডাকা হরতালে সিদ্ধিরগঞ্জ ও অন্যান্য স্থানে সহিংসতার ঘটনায় মামুনুল হকের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়। 3 এপ্রিল সোনারগাঁওয়ের একটি রিসোর্টে এক নারীসহ স্থানীয়দের হাতে অবরুদ্ধ হন এই হেফাজত নেতা। দেশের বিভিন্ন স্থানের মতো রাজধানীতেও সকাল থেকে থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হয়েছে। শনিবার ভোর থেকে আকাশ মেঘলা থাকলেও সকাল 8টার দিকে শুরু হয় বৃষ্টি। কয়েক ঘন্টা বিরতি দিয়ে দুপুর থেকে তা আবার শুরু হয়। এতে অনেক স্থানে পানি জমে যায়, দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। দুপুর 2টার দিকে বজ্রপাতের সময় মালিবাগে আপন 2 বোন সহ 3 জন মারা গেছে। চৌধুরীপাড়ার আবুল হোটেলের পেছনে সোনামিয়ার গলিতে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সম্ভবত বজ্রপাতে নয়, তাদের মৃত্যু হয়েছে বিদ্যুতায়িত হয়ে।
কক্সবাজারের উখিয়া ও টেকনাফে রোহিঙ্গা শরণার্থী শিবিরে পাহাড় ধসে নারীসহ 2 জন নিহত হয়েছে। শনিবার দুপুরে ভারী বৃষ্টির মধ্যে টেকনাফের চাকমারকুলের 21 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে নূর হাসিনা নামে এক রোহিঙ্গা নারী মারা যান। এর আগে সকাল 10টার দিকে উখিয়ার ময়নারঘোনার 12 নম্বর ক্যাম্পে পাহাড় ধসে মৃত্যু হয় রহিমুল্লাহ নামে একজনের। দীপ্ত সংবাদে আরও একটা বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দীপ্ত সংবাদে ভারতে করোনা সংক্রমণ বেশ কমে এসেছে, তবে দৈনিক মৃত্যুর সংখ্যা সেভাবে কমেনি। রাশিয়ার টিকা স্পুটনিক ভি তৈরির জন্য সেরাম ইনস্টিটিউটকে অনুমতি দিয়েছে ভারতের কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। শুক্রবার সারা বিশ্বে করোনায় মারা গেছে 10,000-এর বেশি মানুষ। ভারতে শনিবার সকাল পর্যন্ত আগের 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে 1,20,000-এর কিছু বেশি মানুষ। কয়েকদিন আগেও এ সংখ্যা 3 থেকে 4 লাখে ওঠানামা করত। এই সময়ে প্রাণ হারিয়েছেন 3,380 জন। দিল্লির হাসপাতালগুলোর তথ্য মতে করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত রোগী সুস্থ হওয়ার পর বেশি জটিলতায় পড়ছেন, যা প্রথম ঢেউয়ে আক্রান্ত রোগীর ক্ষেত্রে তেমনটা ছিল না। এদিকে রাশিয়ার করোনার টিকা স্পুটনিক ভি তৈরির জন্য সেরাম ইনস্টিটিউটকে অনুমোদন দিয়েছে ভারতের কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। রাশিয়ার গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির সঙ্গে যৌথভাবে এই টিকা তৈরি করবে সেরাম। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা, কোভিশিল্ড ও যুক্তরাষ্ট্রের নোনাভ্যাক্স উদ্ভাবিত কোভোভ্যাক্স টিকাও তৈরি করেছে ভারত। যুক্তরাজ্যের চিকিৎসা সাময়িকী ল্যান্সেটে প্রকাশিত এক গবেষণা বলছে, ফাইজার বায়োএনটেকের টিকা করোনার ভারতীয় ধরন ডেল্টার বিরুদ্ধে কম কার্যকর। এই টিকা শরীরে কম অ্যান্টিবডি তৈরি করে বলেও জানায় ল্যান্সেট। 3 থেকে 17 বছর বয়সীদের জন্য সিনোভ্যাক বায়োটেকের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে চীন। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে আরও 5 জন করোনার ভারতীয় অর্থাৎ ডেল্টা ধরনে আক্রান্ত হয়েছেন। সুস্মিতা আনোয়ার, দীপ্ত, বার্তাকক্ষ। 2 বছরের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রামে নিষিদ্ধ হলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফেসবুক কর্তৃপক্ষ বলছে তাদের নীতিমালা লঙ্ঘনের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটাল হিলে দাঙ্গায় উস্কানিমূলক পোস্ট দেওয়ার কারণে গত জানুয়ারিতে ট্রাম্পকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করে ফেসবুক। হামলার পর থেকে ফেসবুক ও টুইটারে নিষিদ্ধ হয়ে আছেন যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট। এবার নিষেধাজ্ঞা দিয়েছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। উচ্চগতির 15টি সুপারসনিক উড়োজাহাজ কেনার পরিকল্পনার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইন্স। যুক্তরাষ্ট্রের আকাশযান নির্মাণকারী প্রতিষ্ঠান বুম সুপারসনিক থেকে এই উড়োজাহাজগুলো কেনা হবে। 2029 সাল থেকে এই উড়োজাহাজে যাত্রী পরিবহনের আশা করছে প্রতিষ্ঠানটি। সেক্ষেত্রে নিউ ইয়র্ক থেকে লন্ডন যেতে 3.5 ঘন্টা আর সান ফ্রান্সিসকো থেকে টোকিও যেতে সময় লাগবে মাত্র 6 ঘন্টা। ইউনাইটেড এয়ারলাইন্সের চাহিদা অনুযায়ী উৎপাদনকারী প্রতিষ্ঠান নিরাপত্তা, চলাচল ও টেকসইয়ের শর্তগুলো পূরণ করতে পারলে আনুষ্ঠানিক বাণিজ্যিক চুক্তি হবে। এর সাথে শেষ করবো আমাদের এখনকার দীপ্ত সংবাদ। নিটোল টাটা সংবাদ শিরোনাম জানাবো আরো একবার। $10 মিলবে চীনের টিকা। মূল্য প্রকাশ নিয়ে সৃষ্ট ভুল বোঝাবুঝি অবসানের দাবি পররাষ্ট্রমন্ত্রীর। করোনায় 24 ঘন্টায় মারা গেছে 43 জন, শনাক্তের হার 11। সীমান্তবর্তী জেলায় পরিস্থিতির অবনতি। প্রস্তাবিত বাজেটে ইন্টারনেটের খরচ না কমায় হতাশ শিক্ষার্থীরা। অগ্রিম কর প্রত্যাহার চান ব্যবসায়ীরা। দেশে বনাঞ্চলের পরিমাণ বেড়ে 22%। সবাইকে 3টি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর। এই ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকতে হলে লগ ইন করুন facebook.com/diptanews।